সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠায় মুইজউদ্দিন মোহাম্মদ গৌরীর কৃতিত্ব। আমরা পূর্বেই জেনেছি মোহাম্মদ বিন কাসিম ভারতে অভিযান চালিয়েছিলেন, মাত্র 3 বছর ক্ষমতায় ছিল। এরপর গজনির সুলতান মাহমুদ বারবার ভারতবর্ষে আক্রমণ করলেও স্থায়ীভাবে মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করতে পারেন এবং সুলতান মাহমুদ, মোহাম্মদ বিন কাসিম এবং মুইজউদ্দিন গৌরীর মধ্যে ভারত অভিযানের ক্ষেত্রে পার্থক্য হল একমাত্র সর্বপ্রথম মুইজউদ্দিন মোহাম্মদ গৌরী ভারতে স্থায়ী মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম। আমরা প্রথমে তার ক্ষমতা লাভটা দেখি। ক্ষমতা লাভ আমরা দেখি সুলতান মাহমুদের শাসন আমলের পর তার পরবর্তী শাসকগণ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং ভারত শাসনের ক্ষেত্রে অনেকটা উদাসীন হয়ে পড়ে। এর প্রেক্ষিতে ভারতবর্ষে কিছু অঞ্চলে শাসন ক্ষমতা অধিষ্ঠিত ছিল মুইজউদ্দিন মোহাম্মদ গৌরীর দাতা গিয়াসউদ্দিন মোহাম্মদ গৌরী, এবং তিনি মোহাম্মদ গৌরীকে 1173 খ্রিস্টাব্দে তার মনোনয়ন অনুসারে তিনি ভারতের ক্ষমতায় লাভ করেন এবং ক্ষমতা লাভ করেই তিনি ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আমরা তিনি কিভাবে ভারতবর্ষ জয় করলেন এবং স্থায়ী মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করলেন তার পূর্বে একটু তৎকালীন ভারতীয় অবস্থা জেনে নিই। তৎকালীন ভারতের অবস্থা আমরা পূর্বেও আলোচনা করছিলাম। আসলে মুসলিম শাসকগণ তথা গজনি সুলতান মাহমুদ, উমাইয়া খলিফা, এমনকি গুর রাজ্যের অধিপতি মুইজউদ্দিন মোহাম্মদ গৌরীও ভারতবর্ষ জয় করার পেছনে অন্যতম কারণ হল তৎকালীন ভারতবর্ষের অবস্থা ভালো ছিল না। এই ক্ষেত্রে আমরা দেখি রাজনৈতিক ক্ষেত্রে স্বাধীন রাজ্য, ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলোর মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, ঐক্যবদ্ধ না থাকা এবং জোরদার মুল্লুকতার ফলে জনগণও তাদের পতন কামনা করেছিল। সামাজিক ক্ষেত্রে অন্যায়, অত্যাচার, নির্যাতন, বর্ণবৈষম্য, কুলীন, দাসপ্রথা, নারীর প্রতি অবহেলা, সমস্ত অপকর্ম, কুসংস্কার তাদের সমাজকে গ্রাস করে ফেলেছিল। ফলে তাদের এই সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সব ক্ষেত্রে যখন ভঙ্গুর হয়ে যায় এবং শাসক গোষ্ঠীর জনগণের প্রতি উদাসীন হয়ে যায়, স্বাভাবিকভাবেই জনগণ তাদের পতন কামনা করে বৈদেশিক রাজশক্তিকে সাহায্য সহযোগিতার আশ্বাস দেয় এবং বৈদেশিকদের দলে অংশ নেয়। ফলে সহজেই বাইরের শক্তিগণ ভারতবর্ষ জয় করতে সক্ষম হয়। এবার আমরা দেখি তার বিজয় অভিযান সমূহ। আমরা দেখি প্রথম পর্যায়ে
মোহাম্মদ গুরি 1178 খ্রিস্টাব্দে সিন্ধু, মুলতান, উস রাজ্য, বাট্টি রাজ্য এবং পাঞ্জাব পর্যন্ত জয় করে এবং এর পরবর্তী ধাপে ভারতবর্ষ জয় করার জন্য মনোনিবেশ হয়। কিন্তু ভারতবর্ষে ওই সময় অন্যান্য রাজশক্তির দুর্বল হলেও অত্যন্ত শক্তিশালী ছিল পৃথ্বীরাজ, যার সাথে মোহাম্মদ গুরির পরপর দুটি যুদ্ধ সংঘটিত হয়। এগুলোকে বলা হয় যথাক্রমে তরাইনের প্রথম যুদ্ধ এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধ আমরা দেখি তরাইনের প্রথম যুদ্ধ 1191 সালে সংগঠিত হয়। এই যুদ্ধে জয়সাঁত ব্যতীত সমগ্র রাজপুত অর্থাৎ রাজার উত্তরাধিকারীগণ যারা সামরিক অর্থনৈতিকভাবে শক্তিশালী ছিল, তাদের আলাদা সুসংগঠিত সৈন্যবাহিনী ছিল, সবাই মোহাম্মদ গুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় এবং সে 2 লক্ষ সৈন্যবাহিনী এবং 3000 হস্তি বাহিনী নিয়ে মোহাম্মদ গুরির সাথে তরাইনের প্রান্তরে যুদ্ধে লিপ্ত হয় এবং তুমুল যুদ্ধে মোহাম্মদ গুরি পরাজিত হয়ে যায়। ফলে তার পক্ষে ভারত জয় করা সম্ভব হয়নি। এরপর আমরা দেখি তরাইনের দ্বিতীয় যুদ্ধ। কারণ তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত হওয়ার পর মোহাম্মদ গুরি অনেকটা মন ক্ষুণ্ণ হয়ে কিং কর্তব্য বিমুখ হয়ে পড়ে এবং পরবর্তীতে আমরা দেখি তার সাথে বিখ্যাত সাধক হযরতে খাজা মঈনুদ্দিন চিশতিরও সাক্ষাৎ হয় এবং পৃথ্বীরাজের অনুসারীদের সাথে বিভিন্ন স্থানে ছোটোখাটো অল্প সংখ্যক দ্বন্দ্ব সংঘাতের পর ওনার সাথে তখন মুইজউদ্দিন মোহাম্মদ গুরির সাক্ষাৎ হয় এবং তিনিও নির্দেশ দিলেন ভারতবর্ষ জয় করার জন্য এবং ওনার দোয়া মোহাম্মদ গুরির সাথে থাকবে এবং এর প্রেক্ষিতে তিনি প্রবল সাহস এবং উদ্বেগ নিয়ে 1,20,000 সৈন্যের এক বিশাল বাহিনী গঠন করে। অন্যদিকে পৃথ্বীরাজের 3 লক্ষাধিক সৈন্য ছিল। তারপরেও দেখা যায় সৈন্য সংখ্যার দিক দিয়ে বৈষম্য হওয়া সত্ত্বেও তুমুল সংঘর্ষের পর দেখা যায় মুইজউদ্দিন মোহাম্মদ গুরি এই যুদ্ধে জয়লাভ করে। কারণ মোহাম্মদ গুরির সাহস, মনোবল এবং সৈন্যদের মধ্যে ঐক্যবদ্ধতা, যুদ্ধে জয়লাভ করলে শহীদ হওয়ার প্রবণতা, বিশেষ করে তিনি সৈন্যদেরকে 5 ভাগে ভাগ করে এমনভাবে সাজিয়েছিলেন কিছু সৈন্য যুদ্ধে অংশগ্রহণ করবে আর কিছু বিশ্রামে থাকবে, এরপর ধারাবাহিকভাবে এভাবে চলতে থাকবে। এক কথায় মূলত তার উন্নত সমর কৌশলের কারণেই এত অধিক সংখ্যক সৈন্য নিয়েও পৃথ্বীরাজ পরাজিত এবং নিহত হন এবং এর ওই পথ ধরে ভারতবর্ষে স্থায়ী মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়।
এরপর আমরা দেখব তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব। তরাইনের তৃতীয় যুদ্ধের গুরুত্বটা কি? আমরা দেখি এই যুদ্ধের গুরুত্ব ছিল অত্যন্ত সুদূর প্রসারী। কারণ প্রথম যুদ্ধে পরাজিত হওয়ার পর তার সমস্ত পরিকল্পনা নস্যাৎ হয়ে যায়, কিন্তু এই যুদ্ধে জয়লাভের ফলে তিনি শুধু ভারত জয় করেননি, ভারতে স্থায়ী মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করে ইসলামী সভ্যতা এবং সংস্কৃতির পত্তন ঘটান। এমনকি ভারতবর্ষে সুশাসন প্রতিষ্ঠা, স্থায়ী মুসলিম রাজ্য প্রতিষ্ঠা, পরবর্তীতে সুফি দরবেশের আরও আগমন এবং ইসলামের দ্রুত প্রসার এবং এরপরে আরও উৎসাহ পেয়ে ধারাবাহিক বিভিন্ন এলাকা জয় করতে সক্ষম হয়। ফলে এই যুদ্ধে যদি জয়লাভ করতে না পারত, তাহলে অবশ্যই তাকে ভারত জয়ের আশা ত্যাগ করে তার নিজ রাজ্যে ফিরে যেতে হতো। এরপর আমরা দেখি অন্য অঞ্চল বিদ্রোহ। এর পরবর্তী তিনি ভারত জয়ের পর তিনি থেমে থাকেননি। তার অন্যতম দক্ষ প্রতিনিধি ছিল কুতুবউদ্দিন আইবেক, এবং তারই নেতৃত্বে আমরা দেখি পরবর্তীতে হানফা, সামানা, সরস্বতী, মিরাট, কুইল, দিল্লি, আজমির, এমনকি বিশেষ করে সমগ্র ভারত অঞ্চলের উপর আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। এবং তার প্রতিনিধি কুতুবউদ্দিন আইবেক এবং কুতুবউদ্দিন আইবেকের অন্যতম প্রতিনিধি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 থেকে 5 খ্রিস্টাব্দে বিহার এবং বাংলা পর্যন্ত জয় করে ইসলামের পতাকা উড্ডীয়ন করতে সক্ষম হয়। এবার আমরা দেখব শাসক হিসেবে তার কৃতিত্ব। আমরা দেখি তিনি শুধু রাজ্য জয়লাভ করে থেমে থাকেননি, তিনি ভারতে সুন্দর সুশৃঙ্খল শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হন। সমগ্র অঞ্চলে দুর্নীতি রোধ, যোগ্যদের উপযুক্ত স্থানে প্রদান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজকীয় কর্মকর্তা, ধনী দরিদ্র সকলেই তার কাছে ন্যায় বিচার পেতেন। এবং জনগণের কল্যাণের ক্ষেত্রেও তিনি উদার পৃষ্ঠপোষক ছিলেন। শিক্ষা, সাহিত্যিক, জ্ঞানী, গুণীদেরকে সমাদর করতেন এবং তাদেরকে শিক্ষার উন্নয়নের জন্য যথাযথ সহযোগিতা করতেন। এমনকি তার রাজদরবারে কবি সাহিত্যিকদের অত্যন্ত সমাদর লক্ষ্য করা যায়। এগুলো ছাড়াও তার প্রতিনিধি কুতুবউদ্দিন আইবেক বিভিন্ন প্রতিষ্ঠান সহ কুতুব মিনার, কুয়াতুল ইসলাম জামে মসজিদ, আড়াই দিনকা জোবরা মসজিদ সহ অসংখ্য স্থাপত্য
আধিপত্যের নিদর্শন দেখে যান। এই ছিল আমাদের মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরির ভারত জয়ের সংক্ষিপ্ত বিবরণ এবং তার কৃতিত্ব। আমরা পরবর্তীতে কুতুবউদ্দিন আইবেক নিয়ে আলোচনা করব। তোমরা যদি পারো একটু পড়ে নেবা। সবাইকে ধন্যবাদ।